সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়া সহ 5টি অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণ অভ্যুত্থানে সংগঠিত প্রতিটি হত্যার দায় নিতে হবে শেখ হাসিনাকে। আমাদের বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত। আপনি যে পিটিসিতে কথাটা বললেন সেটা দিয়ে শুরু করতে চাই যে এতদিন শুনলাম গণহত্যা, এখন হঠাৎ করে মানবতা বিরোধী, মামলার মেরিটের কোনো সমস্যা হবে কিনা? আসলে মামলার মেরিটের সমস্যা হবে কিনা সেটা তো মামলা যখন ট্রায়াল পর্যায়ে যাবে, যখন আর্গুমেন্ট হবে, তখনই বিষয়টা ডিফাইন করা যাবে। তবে এই বিষয়টি একটি চমকপ্রদ তথ্যই বলা যেতে পারে, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পর সাইমালটেনিয়াসলি কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই গণহত্যার বিষয়টি এসেছে এবং তখন আমরা যেটা আর কি সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী হিসেবে ছাত্র জনতাকে উপস্থাপনের যে বিষয়গুলো ছিল। তবে আজকে যে ব্যাখ্যাটি এসেছে সেই ব্যাখ্যাটিতে এসেছে যে যখন আপনি জেনোসাইড নিয়ে ল প্যারামিটারে কথা বলবেন তখন কিন্তু এথনিক ক্লিনজিংটা থাকতে হবে, অর্থাৎ জাতিগত নির্মূলের বিষয়টি থাকতে হবে। যেহেতু এথনিক ক্লিনজিংয়ের কোনো বিষয়ে বা কোনো উপাদান এই মামলার তদন্তে পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু আসলে গণহত্যার বিষয়টি আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ওকে, সে কারণে এসে ক্লিয়ার করেছেন তিনি। সে জায়গাটায় ওই যে আরও একটা কথা শেষের দিকে চিফ প্রসিকিউটর বলেছেন যে কোনো এই বিচারের ক্ষেত্রে বিভিন্ন মানুষের যে রাস্তায় দাঁড়িয়ে দাবি করা, সেই অনুযায়ী বিচার প্রভাবিত করা, সেটি আসলে সত্যিকারের বিচার হয় না। এই ঘটনা কিন্তু আমরা এর আগেও দেখেছি, এর আগেও শাহবাগে এরকম ঘটনা ঘটেছে, তারপর বিচার পাল্টে গেছে। এটিকে কি মিন করেছিলেন কিনা তিনি? অবশ্যই তিনি সেটিকে মিন করেছেন, কারণ আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশবাসীর প্রথম দাবিটি ছিল কিন্তু জুলাই আগস্ট গণহত্যার বিচার, এবং সেই দাবিটি কিন্তু স্বজনদের পক্ষ থেকে রয়েছে, শহীদ পরিবারের পক্ষ থেকে রয়েছে, এবং সেই দাবিতেই কিন্তু সুশীল সমাজ, রাজনীতিবিদ সবাই কথা বলছেন। কিন্তু সবার মনে রাখা উচিত, মানবতা বিরোধী অপরাধের যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া সাধারণ বিচারিক প্রক্রিয়ার সাথে এক নয়। কারণ বিশেষায়িত আইনে যেখানে সংবিধান থেকে একটি সুরক্ষা বলয়ের মধ্য থেকে এই মামলাটির বিচার করা হয়, এবং পাশাপাশি এই মামলাটির স্পর্শকাতরতা এত বেশি, এই মামলাটি শুধু দেশীয় মানুষগুলোই দেখে না, বৈশ্বিক বিশ্ব কিন্তু পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কীভাবে বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে সব কিছুই কিন্তু তাদের আমলে এনে তারপর বিচারিক প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার কাজ করতে হয়। সেই কারণেই তারা বলছেন যে কোনো ধরনের মনস্তাত্ত্বিক চাপ যদি তৈরি করা হয়, সেক্ষেত্রে যে বিচারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। এখনকার প্রক্রিয়াটা একটু ছোট করে বলবেন যে এখন তো তদন্ত প্রতিবেদন পেল প্রসিকিউশন, সেটি এখন আদালতে উপস্থাপন করবে, তার উপরে যুক্তিতর্ক, সেটি কি তদন্ত সংস্থা তো তাদের প্রতিবেদন দাখিল করলো, এবং এই প্রতিবেদনের মধ্যে তদন্ত সংস্থা 5টি অপরাধের কথা বললো, এবং এই 5টি অপরাধের ক্ষেত্রে তাদের যে ফাইন্ডিংসগুলো, এগুলো চুলচেরা বিশ্লেষণ করবে প্রসিকিউশন এর মাঝে কিছু পরিমার্জন, কিছু সংযোজন, কিছু বিয়োজন করবে। তারপর এটিকে তারা ফর্মাল চার্জ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে। ফর্মাল চার্জ হিসেবে দাখিল করার পর তখন এই ফর্মাল চার্জ নিয়ে কিন্তু শুনানি হবে। দুই পক্ষের শুনানির পরই সুনির্দিষ্ট হবে যে কোন কোন অপরাধে তাদের বিচার শুরু হবে, এবং যখন ফর্মাল চার্জ হিয়ারিংটা শেষ হবে তারপর ওপেনিং স্টেটমেন্ট দেওয়া হবে রাষ্ট্রপক্ষ থেকে। সেই ওপেনিং স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা বলবো যে এই জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এরপর যখন কিন্তু চার্জ গঠনের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া বলা যাবে না। চার্জ গঠনের আসলে ওপেনিং স্টেটমেন্টের মধ্য দিয়ে বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়াটি শুরু হয়, কারণ যখন আপনার চার্জ গঠন হয় তখনই তো আসলে আপনার ওপেনিং স্টেটমেন্টের বিষয়টিও চলে আসে। কারণ সুনির্দিষ্টভাবে কোন কোন ধারায় কোন কোন অপরাধগুলোকে সন্নিবেশিত করে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটা চার্জ গঠন অর্ডারের মধ্যে দিয়ে আসবে, আর সেই অর্ডারটি আসবে আর পরই কিন্তু ওপেনিং স্টেটমেন্টের মধ্য দিয়ে এই মামলার কাজ শুরু হবে। সাক্ষী হাজির করা হবে, তখন আসামি পক্ষ থেকে প্রথমে সাক্ষী আনবে না, সাক্ষী আনবে রাষ্ট্রপক্ষ। সাক্ষী হাজির করার পর আসামি পক্ষ তাদের ক্রস করবে, ক্রস করার পর তারা তাদের পিডব্লিউ অর্থাৎ প্রসিকিউশন উইটনেস হিসেবে আসামি পক্ষের সাক্ষীকে জেরা করার পর ডিফেন্স উইটনেস হিসেবে ডিডব্লিউকে হাজির করবে, এবং এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন ফাইনাল স্টেজ হিসেবে আর্গুমেন্ট স্টেজটা চলে আসবে। দুই পক্ষের আইনি যুক্তির পরই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালত রায় ঘোষণার দিন ঘোষণা করবে। একদম পরিষ্কার। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।